আজকে তোমাদের ডিজিজ কন্ডিশন পড়াবো, ঠিক আছে? নার্ভাস সিস্টেমের ডিজিজ কন্ডিশন, কিন্তু সেটা পড়ার আগে আমরা গ্লাসগো স্কোমা স্কেলটা একবার পড়ে নেব, ঠিক আছে? তোমরা সবাই মোটামুটি জানো এটা জিসিএস স্কেল বলে। যে নিউরোলজিক্যাল যে ওয়ার্ড গুলো থাকে, মেনলি নিউরোলজিক্যাল ওয়ার্ড গুলোতে আমাদেরকে এটাই অ্যাসেস করতে হয় পেশেন্টের ক্ষেত্রে। তো গ্লাসগো স্কোমা স্কেল কি এবং কিভাবে সেটা অ্যাসেস করতে হয় এবং তার কি কি ক্লাসিফিকেশন আছে সেগুলো আমরা আজকে দেখে নেব, ঠিক আছে? তো it is a scale that assessing neurological condition of the patient. এই স্কেল দ্বারা কি অ্যাসেস করা হয়? নিউরোলজিক্যাল কন্ডিশনটাকে অ্যাসেস করা হচ্ছে। আর এই স্কেলের মধ্যে লোয়ার হচ্ছে, সব থেকে লোয়ার যে নম্বরটা আছে বা লোয়ার যে রেটটা আছে সেটা হচ্ছে 1 এবং হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 15, ঠিক আছে? লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 1 আর হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 15, ঠিক আছে? এরপরে হচ্ছে যে এটা যদি হচ্ছে যে তার লোয়েস্ট পসিবল স্কোর ইজ 3, ইট ইন্ডিকেটস ডিপ কোমা অর ডেথ, ঠিক আছে? যদি সব থেকে পেশেন্টের হচ্ছে যে না সরি আমি ভুল বললাম, লোয়েস্ট পসিবল যে স্কোরটা আছে সেটা হচ্ছে যে 3, ঠিক আছে? আর হাইয়েস্ট পসিবল যে স্কোরটা আছে সেটা হচ্ছে 15। তো যে তোমাদের এই যে স্কেলটা আছে এটাতে 1 to 15, হ্যাঁ লোয়েস্ট তো 3 ধরি, হ্যাঁ 3 তো এটা এটা যে স্কেলটা আছে সেটাতে হচ্ছে 1 to 15 পয়েন্টস আছে, কিন্তু লোয়েস্ট যেটা ধরা হয় সেটা হচ্ছে 3 এবং হাইয়েস্ট হচ্ছে তোমার 15, ঠিক আছে? ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 15। এই যে লোয়েস্ট যেটা বলছি 3, এটা যখন পাই আমরা অ্যাসেস করে তখন সেই পেশেন্টের ডিপ কোমা বা ডেথ হিসেবে ধরা হয়, ঠিক আছে? এবার আসছি এই স্কেলের মধ্যে কি কি দেখা হয়। আইজ ওপেনিং রেসপন্স, ভার্বাল রেসপন্স এবং মোটর রেসপন্স, এই তিনটে রেসপন্স এখানে দেখা হয়। আইজ ওপেনিং রেসপন্স, ভার্বাল রেসপন্স এবং মোটর রেসপন্স, ঠিক আছে? এখানে এই স্কেলের মধ্যে কি কি দেখা হয়? আইএস এর মধ্যে যদি আইএস ওপেন থাকে স্পন্টেনিয়াসলি, ঠিক আছে? স্পন্টেনিয়াসলি ওপেন থাকছে মানে ওপেন একেবারে থেকেই যাচ্ছে না, ঠিক আছে? মানে আমরা যেরকম চোখ বন্ধ করি এবং খুলি সেটাকে স্পন্টেনিয়াস বলা হচ্ছে, ঠিক আছে? তো আইএস ওপেন যখন স্পন্টেনিয়াসলি থাকছে তখন সেই পেশেন্টকে কি দেব? 4 দেব, ঠিক আছে? সেই পেশেন্টকে 4 দেব। হ্যাঁ, নর্মাল পেশেন্ট যার কোনো নিউরোলজিক্যাল প্রবলেম নেই জিসিএস স্কোর হবে E4 V5 M6 ইজিক্যালস টু 15, ঠিক আছে? 15 হবে, ঠিক আছে? আই ওপেন টু ভার্বাল কমান্ড স্পিচ অর সাউন্ড, যদি পেশেন্টকে ভার্বাল তুমি কিছু একটা বলছো বা হচ্ছে যে তুমি একটা চিৎকার করলে পেশেন্টের সামনে বা কোনো একটা তুমি তাকে কিছু করতে বলছো কিন্তু সে করতে পারছে না, বাট কিন্তু সে সেই রেসপন্সে চোখটাকে ইয়ে করছে, ঠিক আছে? আইজ ওপেন করছে, তখন সেই পেশেন্টকে দেব 3 পয়েন্ট, ঠিক আছে? এরপর আসছি আইজ ওপেন টু পেন, যদি ফেসের মধ্যে পেন দেওয়া যায় না নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টের সময়, আমাদেরকে অন্য বডির অন্য যে জায়গাগুলো আছে তোমার এক্সট্রিমিটিসে মেনলি আমরা পেন সেন্সেশন মানে ফিল করানোর জন্য হালকা করে দিয়ে রাখি। তো যদি পেশেন্টের পেন সেন্সেশনের সময় যদি পেশেন্ট আইজ ওপেন করে তখন সেই পেশেন্টকে 2 পয়েন্ট দিয়ে থাকছি, ঠিক আছে? আর যদি কোনো আই ওপেনিং হচ্ছে না, আমরা পেন দিচ্ছি পেশেন্টকে, ভার্বাল কমান্ড দিচ্ছি বা কোনো স্পিচ দিচ্ছি বা ধরো সাউট করছি পেশেন্টের সামনে, বাট পেশেন্টের কোনো আইএস ওপেনিং এর রেসপন্স হচ্ছে না, তো সেটাকে বলা হচ্ছে 1 পয়েন্ট, তখন আমরা দিচ্ছি, ঠিক আছে? মানে পেশেন্ট হচ্ছে মেনলি আনকনসিয়াস অবস্থায় যখন থাকে তখন পেশেন্টের এই অবস্থাটা দেখা যায়। এরপর আসছি ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্সে কি?
যখন ওরিয়েন্টেড থাকবে, পেশেন্টকে নাম জিজ্ঞাসা করা হচ্ছে, কোথায় বাড়ি জিজ্ঞাসা করা হচ্ছে, পেশেন্ট কোথায় আছে জিজ্ঞাসা করা হচ্ছে, পেশেন্ট সমস্ত কিছু ঠিকঠাক উত্তর দিতে পারছে, তখন তাকে আমরা 5 পয়েন্ট দেবো। কনফিউজ যখন থাকছে, কনফিউজ কনভারসেশন বাট অ্যাবল টু আনসার কোয়েশ্চেন, একটু কনফিউজ থাকছে, হ্যাঁ আমার নাম কি এটা, কি আমি কি হসপিটালে আছি কি বাড়িতে আছি, কিন্তু দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে বা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, তখন তাকে আমরা 4 পয়েন্ট দেবো। এরপর ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ওয়ার্ডস ডিসেম্বল, হচ্ছে যে তোমার রেসপন্সটা ঠিকঠাক থাকছে না, ঠিক আছে, তুমি একটা কোশ্চেন করছো, সে করে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল, ঠিক আছে, তুমি একটা জিজ্ঞাসা করছো যে দিদা বা দাদু তোমার কি ব্যথা হচ্ছে বা তোমার কি কোনো অসুবিধা হচ্ছে, তোমার নাম কি, তখন সে তোমার দিকে তাকালো, তারপর আবার উপর দিকে তাকিয়ে দিল বা এই দিকে তাকিয়ে দিল ওই দিকে তাকিয়ে দিল, ঠিক আছে, এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স, এটাকে আমরা 3 দেবো। ইনকম্প্রেহেন্সিবল সাউন্ড অর স্পিচ, ঠিক আছে, তোমাকে তুমি পেশেন্টকে কোশ্চেন জিজ্ঞাসা করছো, কিন্তু পেশেন্ট বলতে চাইছে, ঠিক আছে, যে আমার মানে আমার নাম এটা, আমি এটা বলতে চাইছে, কিন্তু তার স্পিচটা কিছুতেই ঠিকঠাক ভাবে ইয়ে হচ্ছে না, উ এরকম করছে, বা ধরো যেরকম প্যারালাইজ পেশেন্টদের ক্ষেত্রে এটা দেখতে পাই যে সামটাইমস ওদের হচ্ছে যে চোয়ালের অংশটা হচ্ছে যে খানিকটা অ্যাবনর্মাল হিসেবে ইয়ে হয়ে যায়, তো কথাটা বলতে পারে না, তো সেই সেই জিনিসটাকে আমরা বলছি ইনকম্প্রেহেন্সিবল সাউন্ড অর স্পিচ, ঠিক আছে, আর যদি পেশেন্টকে আমরা রেসপন্স করাবার চেষ্টা করছি, তো এবং পেশেন্ট রেসপন্স করছে না, তো নো ভার্বাল রেসপন্স, কোনো ভার্বাল যদি রেসপন্স না হয় তখন তাকে 1 পয়েন্ট দেবো। এরপর আসছি মোটর রেসপন্স। মোটর রেসপন্স মানে মোটর অ্যাক্টিভিটি, মানে আমরা কি জানি যে হাঁটা চলা করা বা অঙ্গ প্রত্যঙ্গ মানে এদিক ওদিক বিচলন করা, সেই জিনিসটাকে আমরা বলি মোটর রেসপন্স, ঠিক আছে, তো সেই মোটর রেসপন্সে কি না, ওবেস কমান্ড ফর মুভমেন্ট, পারপাসফুল মুভমেন্ট, ওবেস কমান্ড ফর মুভমেন্ট, তুমি যদি বলো যে হাতটা ওঠান, ও হাতটা ওঠাবে, পা ওঠান, ও পা ওঠাবে, মাথা ওঠান বা উঠে বসুন, হাঁটা চলা করুন, ঠিক আছে, ফুল ওবেস কমান্ড যদি হচ্ছে মুভমেন্ট হিসেবে, তখন আমরা 6 পয়েন্ট দিচ্ছি। পারপাসফুল মুভমেন্ট অর টু পেনফুল স্টিমুলাস, ঠিক আছে, আমরা পায়ে একটা পেন দিচ্ছি বা হাতে একটা দিচ্ছি, দেখবে পার্কাসন হ্যামার দিয়ে অনেক সময় এটা দেখা হয়, সবার পার্কাসন হ্যামার দেখা আছে, পার্কাসন হ্যামার কিরকম হয়, সামটাইমস প্লাস্টিকেরও হয় আর কিছু সময়তে স্টিলেরও হয় পার্কাসন হ্যামার, ঠিক আছে, একটা ত্রিভুজ আকৃতির ওপরে হচ্ছে হ্যামারের যে ওপরের যে দণ্ড নয়, হ্যামারের যে উপরে শক্ত জায়গাটা থাকে, ওটা একটা ত্রিকোণ আকারের একটা লাগানো থাকে, ঠিক আছে, ওটার সাথে অ্যাটাচ করা থাকে ব্ল্যাক প্লাস্টিক রাবার, ঠিক হ্যাঁ মানে হার্ড রাবার, ঠিক আছে, ওটা অ্যাটাচ করা থাকে, আর নিচের অংশে একটু ধারালো অংশ থাকে, ঠিক আছে, নিচের অংশে ধারালো থাকে, যে দণ্ডটা থাকে হ্যামারের যেখানটা ধরার জায়গা, তো সেই জায়গাটা দিয়ে পায়ের তলার দিকে মানে পায়ের ফুট এরিয়াতে হচ্ছে যে তোমার সেনসেশন দেওয়া হয়, ঠিক আছে, বা হাতে হচ্ছে যে তোমার সেনসেশন দেওয়া হয়। এছাড়াও তোমার নি জার্কিং দেখার জন্য মানে দুটো হাঁটুতে তোমার করা হয়, কি বলে মানে আঘাত দেওয়া হয়, যাতে নি জার্কিং রিফ্লেক্স আছে কিনা বোঝা যায়, তো ঠিক আছে, সেটা পরের ব্যাপার। তো পারপাসফুল মুভমেন্ট টু পেনফুল স্টিমুলাস দেওয়া হলে পারপাসফুল মুভমেন্ট হচ্ছে কিনা, ঠিক আছে, পায়ের নিচে ওই তালুতে একটা সেন্সেশন দেওয়া হলে সেটা পাটা তোমার উপরের দিকে করে নিচ্ছে কিনা, বা তোমার পিনে করে আঘাত করা হলে বা পিঞ্চ করা হলে সে রেসপন্স করছে কিনা, হলো, তখন আমরা 5 পয়েন্টস দেবো। উইথড্র ফ্রম পেন, তুমি একটা জায়গা থেকে পেন দিচ্ছে, পেশেন্টকে পেন দেওয়া হচ্ছে বা পেন সেন্সেশন ফিল করছে, সেখান থেকে সে হাত পা সরিয়ে নিচ্ছে কিনা, ঠিক আছে, তখন আমরা 4 পয়েন্ট দেবো। অ্যাবনর্মাল স্পাজিক ফ্লেকশন, অ্যাবনর্মাল স্পাজিক ফ্লেকশন আর ডিকর্টিয়েট পোস্চার, ঠিক আছে, ডিকর্টিয়েট পোস্চার আর অ্যাবনর্মাল
বাজিক ফ্লেক্সন হচ্ছে যে যেখানটায় পেন দেওয়া হচ্ছে বা যেখানে স্টিমুলাস দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে যে অ্যাবনর্মাল ফ্লেক্সন হচ্ছে। ফ্লেক্সন মানে কি আর এক্সটেনশন মানে কি জানা আছে? ফ্লেক্সিন মানে আমার হাত পুরো লম্বা লম্বা আছে, এরকম লম্বা করে মেলা আছে। ফ্লেক্সিন মানে কি আমি হাতটাকে মুড়ে নিলাম এইটা, আর হাত আমার মোড়া আছে সেটাকে আমি লম্বা করে খুললাম, সেটাকে এক্সটেনশন বলা হচ্ছে, ঠিক আছে। তো অ্যাবনর্মাল স্পাস্টিক ফ্লেক্সন হচ্ছে তখন মানে ফ্লেক্সনটা অ্যাবনর্মাল হচ্ছে তখন আমরা সেই জিনিসটাকে 3 পয়েন্ট দেবো, ঠিক আছে। যখন এক্সটেন্সর রিজিড এর রেসপন্স হচ্ছে বা ডিসেরিব্রেট পশ্চার হচ্ছে তখন সেটাকে 2 পয়েন্ট দেবো, ঠিক আছে। মানে এক্সটেনশন এবং ফ্লেক্সনটা অ্যাবনর্মাল হচ্ছে মেনলি জেনে রাখবে, ঠিক আছে। তো এইগুলো যখন হচ্ছে তখন 3 এবং 2 পয়েন্ট দিচ্ছি, আর কোনো মোটর রেসপন্স যখন হচ্ছে না তখন 1 পয়েন্ট দিচ্ছি। আচ্ছা, এখানে লেখা নেই, কিন্তু যদি ধরো কোনো পেশেন্টের এই যে ভার্বাল বোঝা গেছে, এটা পুরো গ্লাসগো স্কোমা স্কেলটা বোঝা গেছে। হ্যাঁ, এরপর আসছি, যদি মনে করো এখানে ভার্বাল রেসপন্সে তো আমরা পেলাম যে 1 to 5 পয়েন্টস আছে। এবার ধরো কোনো পেশেন্টের ট্রাকিওস্টমি টিউব আছে, সেই ক্ষেত্রে পেশেন্টের তো ট্রাকিওস্টমি টিউব মানে জানো, পেশেন্টের ট্রাকিয়া দিয়ে হচ্ছে যে ফুটো করা আছে, ট্রাকিয়া দিয়ে ওয়ে আউট করা আছে, তো সেই ক্ষেত্রে তো পেশেন্ট চাইলেও বা সেই ক্ষেত্রে পেশেন্ট ইচ্ছে করলেও আনেবেল হবে, তো সেই ক্ষেত্রে আমরা জিসিএস স্কেলে কি বসাই বলতে পারবে? এখানে তো আমরা আইজ ওপেনিং এ নর্মাল পেশেন্টের E5V4 M6, ঠিক আছে, M6 আমরা লিখবো। সেই ক্ষেত্রে আমরা করব টি লিখবো, ঠিক আছে। ট্রাকিওস্টমি টিউবের ক্ষেত্রে টি টি লিখবো বা টি লিখবো, ঠিক আছে। যে কোনো কিছু লেখা যায়, শুধু অনলি টিও লেখা যায় আবার টিটিও লেখা যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে E5VT এবং M6 বা M126 এরকম লিখবো, ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা, হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম বলছি, যদি কোনো পেশেন্টের চোখে অপারেশন হয় তাহলে ওটা তো আইজ ওপেনিং করতে পারবে না দুটো চোখেই, তখন হুম, তখন চোখে অপারেশন হলে তোমার, এটা আমার জানা নেই যদিও, তো মেনলি এটা চোখে অপারেশনের সময় ওটা আমাদেরকে ওখানে মেনশন করে দিতে হবে হয়তো, ঠিক আছে। যে তোমার এইটা হয়তো লিখতে হবে নো আই ওপেনিং, বা হচ্ছে যে তোমার নো আই ওপেনিংটাই হবে সম্ভবত। ই লেখা হয়নি। ওয়ান, দুটো চোখে একসাথে কি হয় আমার আই আইওটি বা আই ওয়ার্ডে আমি সেরকম ভাবে কাজ করিনি, তো এটা আমার জানা নেই, আমি জেনে পরে বলছি। তোমরা মেসেজ করো, ঠিক আছে। মাইক্রোফোন কি অন আছে? মাইক্রোফোন অফ করতে হবে, নাহলে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এটা কে জিজ্ঞাসা করেছো? নাম কি? দুর্গা? ও আচ্ছা, কণিকা তুমি মেসেজ করো, ঠিক আছে। কারো কি জানা আছে চোখে অপারেশন হলে সেটা কি ইয়ে করা হয়? আচ্ছা, স্নেহা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলছি কারোকে জানা আছে চোখে অপারেশন হলে কি হয়? চোখে অপারেশন হলে আই থিঙ্ক পেশেন্ট তো পুরোপুরি ভাবে প্রপার থাকে, ঠিক আছে। নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট মেনলি কাদের ক্ষেত্রে করা হয়?
যে যে সকল পেশেন্ট আইসিইউ তে আছে বা নিউরোলজিক্যাল প্রবলেমে আছে, ঠিক আছে, মানে মেনলি। তো চোখে অপারেশনের আগে যে অ্যাসেসমেন্টটা করা হয় সেটা আমি জানি, কিন্তু মেনলি ওদের সমস্ত কিছু ওকে থাকে, ঠিক আছে, হার্ট ওকে থাকে, তোমার বিপি ওকে রাখে, আর সুগার, সবকিছু টেস্ট করে তারপরে চোখের অপারেশন করতে নিয়ে যাওয়া হয়। তো সেই ক্ষেত্রে নিউরোলজিক্যাল ওদের প্রপার থাকে। তো নর্মাল নিউরোলজিক্যাল আমরা স্কেলই পাবো ওদের, ঠিক আছে, গ্লাসকোস্কোমাস স্কেলে ওদের নর্মাল নিউরোলজিক্যাল যে সেটা পাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে পেশেন্ট যাদের হচ্ছে যে তোমার চোখে অপারেশন হয়, হ্যাঁ, আনকনসিয়াস পেশেন্টদেরও করা হয়। হ্যাঁ, সার্জারি 1 to 1ই ধরা হবে, এবং ওটা মেনশন করে দিতে হবে যে ডিউ টু সার্জারি, ঠিক আছে। এরপর আসছি, আচ্ছা, এখানে পিউপিল রিঅ্যাক্টিভ স্কোরটাও আলাদাভাবে দেখানো হয়েছে, দেখো। যদি পিউপিল রিঅ্যাক্টিভিটি স্কোর হয়, বোথ পিউপিল যদি রিঅ্যাক্ট করছে তখন 2, 1 পিউপিল রিঅ্যাক্ট করলে 1, এবং নাইদার পিউপিল রিঅ্যাক্ট করলে 0, ঠিক আছে। এটা আলাদাভাবে দেখানো হয়েছে। যাই হোক, আমরা এবার ডিজিজ কন্ডিশনে চলে আসছি। ট্রাকিওস্টমি টিউবটা মনে রাখবে, ট্রাকিওস্টমি টিউবটাই কোশ্চেনে মোটামুটি, এক্সেপশনাল কোশ্চেন এলে মোটামুটি ট্রাকিওস্টমি টিউবটা আছে, এবং নর্মাল কোশ্চেন এলে তোমাকে শুধুমাত্র জিসিএস টা জিজ্ঞাসা করবে যে এইরকম পেশেন্টের আমরা পাচ্ছি, তো জিসিএস কিরকম হতে পারে, বোঝা গেছে। এরপর আসছি ইনক্রিজড আইসিপি। ইনক্রিজড আইসিপির মধ্যে কি পাচ্ছি, ইনক্রিজড আইসিপি অর্থাৎ ইন্টারক্রেনিয়াল প্রেসার, প্রেসার, ঠিক আছে। পিউপিল রিঅ্যাক্টের ব্যাপারটা আলাদা। পিউপিল রিঅ্যাক্টের ব্যাপারটা যখন পেশেন্টের ধরো কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, ইসিজি পাওয়া যাচ্ছে না, বিপি পাওয়া যাচ্ছে না, হার্ট রেট ফল করছে বা হার্ট রেট পাওয়া যাচ্ছে না মনিটরের মধ্যে, তখন পেশেন্ট ডেথ অবস্থায় আছে নাকি, মানে এখনো ডেথ অবস্থায় যায়নি পেশেন্ট, সেইটা দেখার জন্য পিউপিল রিঅ্যাক্ট দেখা হয়। ওটা হচ্ছে যে ডেথ কনফার্মেশনের জন্য দেখা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আইসিপি হচ্ছে যে ইন্টারক্রেনিয়াল প্রেসার যখন ইনক্রিজ হচ্ছে, আমি যখন ব্রেন পড়াচ্ছিলাম তখন হচ্ছে যে আর্টারি গুলো কিভাবে ব্রেনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা বলেছিলাম। এরপরে ইন্টারক্রেনিয়াল প্রেসার হচ্ছে যে তোমার ইট ইজ এ প্রেসার অফ দ্য সিএসএফ, ঠিক আছে। এটা কিন্তু অনেকে কিন্তু ভুল করে বা মিসকনসেপশন করে যে আর্টারির মধ্যে হয়তো ব্লাডের প্রেসার হচ্ছে ইন্টারক্রেনিয়াল প্রেসার, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে ইট ইজ এ প্রেসার অফ দ্য সিএসএফ ফ্লুইড ইনসাইড দ্য স্কাল অর ব্রেন টিস্যু। সিএসএফ ফ্লুইড বলেছিলাম কোথায় আমাদের থাকে, সিএসএফ ফ্লুইড কোথায় থাকছে, সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে সিএসএফ ফ্লুইড থাকছে এবং ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ঠিক আছে, ইয়ের মধ্যে। কিন্তু এটা হচ্ছে যে যেখানে সিএসএফ ফ্লুইডটা থাকছে সেখানে যদি প্রেসারটা ইনক্রিজ হচ্ছে, বা ব্রেন টিস্যুর মধ্যে যে ব্রেন টিস্যু গুলোর মধ্যে থেকে সিএসএফ ক্ষরণ হচ্ছে, কোন কোন ব্রেন টিস্যুর মধ্যে থেকে সিএসএফ ক্ষরণ হচ্ছে বলেছিলাম, দুটো সেল যার মধ্যে থেকে সিএসএফ ক্ষরণ হয় আমি বলেছিলাম ইয়েতে, ক্লাসের মধ্যে। তো সেই সিএসএফ ফ্লুইডটা যদি হচ্ছে যে এক্সেসিভ হয়ে যাচ্ছে, সেই প্রেসারের জন্য ইনক্রিজড আইসিপি, সেখান থেকে কয়েকটা কমপ্লিকেশন দেখা যায়, ঠিক আছে। এখানে একটা টার্ম আছে, হাইপার অসমোটিক এজেন্ট, ঠিক আছে। অসমোসিস আমরা পড়েছিলাম, এবার হচ্ছে হাইপার অসমোসিস অসমোটিক এজেন্ট। দিস ক্যান ইনক্রিজ ইন্ট্রাভাস্কুলার প্রেসার বাই ড্রয়িং ফ্লুইড ফ্রম ইন্টারস্টিসিয়াল স্পেস, ঠিক আছে। এই যে পড়েছিলাম যে ইন্ট্রাভাস্কুলার প্রেসারটা হচ্ছে ইনক্রিজ করে দেয় ইন্টারস্টিসিয়াল স্পেসের থেকে ফ্লুইডটাকে নিয়ে, ফ্রম দ্য ব্রেন সেলস সাচ অ্যাজ ম্যানিটল ড্রাগ
টু ড্রাগ অফ চয়েস ফর ইনক্রিজড আইসিপি, ঠিক আছে। ম্যানিটল হচ্ছে যে সাচ এজ আইসিপি, এটা হচ্ছে যে যে ব্রেন সেলগুলো বা যে ব্রেন টিস্যু গুলোর থেকে সিএসএফ ব্রেন ব্রেন সেলগুলোর থেকে, না সরি, ব্রেন টিস্যু গুলোর থেকে যে সিএসএফ টা ক্ষরণ হচ্ছে, সেইটা কি হচ্ছে, অসমোসিসের কারণে হচ্ছে যে ফ্লুইডটা সেখান থেকে নির্গত হয়ে হচ্ছে ওখানে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইডটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেলের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপরে সেলের থেকে মনে করো একটা সেলের সাথে কম্প্যাক্ট ভাবে ভেসেল গুলো আছে। এবার সেলের থেকে ফ্লুইডটা বাইরে বেরিয়ে গেলে কি হবে, বাইরে যে ভেসেলটা আছে তার মধ্যে প্রেসার ক্রিয়েট হবে। বোঝা গেছে? জিনিসটা বোঝা গেছে? মনে করো এখানে একটা ভেসেল আছে, ঠিক আছে, ভেসেলটা আছে, এইখানের মধ্যে সেল গুলো আছে, কম্প্যাক্ট অবস্থায় আছে সেল গুলো, ঠিক আছে, এখান থেকে ভেসেলটা গেছে, এখান থেকে কম্প্যাক্ট অবস্থায় আছে। এরপরে কি হচ্ছে, অসমোসিসের কারণে কি হচ্ছে, ফ্লুইডটা সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ফ্লুইডটা সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে। যখন সেলের বাইরে বেরোচ্ছে, ওইদিকে যখন বেরোচ্ছে, এইদিকেও তো বেরোচ্ছে, তাহলে এইদিকে ওয়ালে ওকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে, সেলের ওয়ালে ওকে ফ্লুইডটা ভাস্কুলার যে ওয়ালটা আছে সেখানে ধাক্কা দিচ্ছে, তাহলে কি হচ্ছে, ওখানে প্রেসারটা বাড়ছে, ঠিক আছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে হাইপার অসমোটিক এজেন্ট। এইরকম কন্ডিশনে আমরা ড্রাগ অফ চয়েস কি দিতে পারি, ম্যানিটল দিতে পারি, ঠিক আছে, ইনফিউশন ম্যানিটল 100 ml এর হয়, সেটা দেওয়া যেতে পারে, অবশ্যই ডক্টর অ্যাডভাইস করবে যখন তখন, ঠিক আছে, নিজে নিজে কেউ দিতে চলে যেও না। নর্মাল আইসিপি কত, আমাদের নর্মাল ইন্টারক্রেনিয়াল প্রেসার কত অ্যাডাল্টের ক্ষেত্রে, 7 to 15 mm Hg or 10 to 20 mm H2O, 10 to 20 centimeter H2O। নেই, এই জিনিসটা দরকার নেই মনে রাখার, মেবি এটা ভুল দেওয়া আছে, আমি জানি না, আরেকবার দেখে নেব। তো চিলড্রেনের ক্ষেত্রে 5 to 10 mm Hg, ঠিক আছে, চিলড্রেনের ক্ষেত্রে 5 to 10 mm Hg, আর ইনফ্যান্টের ক্ষেত্রে 7-এর থেকে কম। আর যদি ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়ে, যদি ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়ে তখন হচ্ছে যে মিড এলিভেশন ধরা হয় 16 to 20 mm Hg, মডারেট এলিভেশন ধরা হয় 21 থেকে 30 mm Hg, সিভিয়ার এলিভেশন ধরা হয় 30-এর থেকে কম, ঠিক আছে। এগুলো মোটামুটি তোমার ডিজিজ কন্ডিশন গুলো যেগুলো আছে, কি বলে, নিউরোলজিক্যাল, সেগুলো মোটামুটি কোনটা কি এবং ডেফিনেশন গুলো অবশ্যই মনে রাখবে। বাকি এত মানে নিউরোলজিক্যাল থেকে ডিজিজ কন্ডিশন থেকে মেনলি অত আসে না, ঠিক আছে, কিছু কিছু স্পেসিফিক ডিজিজ কন্ডিশন আছে যেগুলো থেকে কোশ্চেন আসে, বাট ম্যাক্সিমাম থেকেই অত ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ। এরপর আসছে কজেস, হেড ট্রমা, হেমারেজ, টিউমার্স, হাইড্রোসেফালাস, ইডিমা, ইনফ্লামেশন, এগুলো হচ্ছে এগুলোর কারণে ইনক্রিজ আইসিপি হতে পারে, ঠিক আছে। কি কি কমপ্লিকেশন হয়, ইনক্রিজ আইসিপি ক্যান ডিক্রিজ সার্কুলেশন টু দ্য ব্রেন অর সিপিপি, হচ্ছে সার্কুলেশন, ব্রেনের মধ্যে সার্কুলেশনটাকে হচ্ছে যে ডিক্রিজ করে দেয়। তাহলে যেহেতু সার্কুলেশনটাকে ডিক্রিজ করছে, যে ছবিটা আঁকলাম ওখানে ভেসেল গুলোর দেওয়ালে যদি ধাক্কা দিচ্ছে বা প্রেসার বাড়াচ্ছে ভেসেল গুলোর দেওয়ালে, তখন কি হচ্ছে, সার্কুলেশনটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, সার্কুলেশনটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, প্রেসার বাড়ছে, ঠিক আছে। ইম্পেয়ার দ্য অ্যাবজর্পশন অফ সিএসএফ, ঠিক আছে, সিএসএফ এর অ্যাবজর্পশনটাকে হচ্ছে, সিএসএফ এর অ্যাবজর্পশনটাকে হচ্ছে বাড়িয়ে দিচ্ছে, যেহেতু সিএসএফ ফ্লুইডটা হচ্ছে যে সেলের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এফেক্ট দ্য ফাংশনিং অফ নার্ভ সেল অ্যান্ড লিডস টু ব্রেন স্টেম কম্প্রেশন অ্যান্ড ডেথ, ঠিক আছে।
এখান থেকে আচ্ছা, এলওসি বা লেভেল অফ কনসিয়াসনেস যখন দেখি আমরা, অল্টার্ড যখন হয়, এলওসি যখন অল্টার্ড হয়, তখন সেই জিনিসটাকে আমরা কি বলছি, ফার্স্ট সাইন অফ ইনক্রিজ আইসিপি। ঠিক আছে, কনসিয়াসনেস যখন পেশেন্টের থাকে না, মেনলি সমস্ত ক্ষেত্রে নয়, কোনো 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 পেশেন্ট নর্মাল জেনারেল ওয়ার্ডে আছে, তাদের ক্ষেত্রে আমরা এটা ভাববো না, মেনলি নিউরোলজিক্যাল ওয়ার্ডের পেশেন্টের ক্ষেত্রে বা নিউরোলজিক্যাল যে ডিজিজ কন্ডিশন গুলো আছে পেশেন্টের, তার ক্ষেত্রে সাইন অফ ইনক্রিজড আইসিপি। ঠিক আছে, হেডেক এবং ভমিটিং হলেও ইনক্রিজ আইসিপির কথা ভাবতে পারি। ডিক্রিজ পালস রেসপিরেশন রেট ব্র্যাডিকার্ডিয়া ইজ দ্য রেট অফ সাইন অফ ইনক্রিজ আইসিপি। সাইন এন্ড সিমটমস গুলো কি কি, সেগুলো ক্রুসিং কুসিং ট্রেট, কুসিং সিনড্রোম আমরা পড়েছি যদিও, সেই জিনিসটাই বলা হচ্ছে। ইট ইনক্লুডস হাইপারটেনশন, ব্র্যাডিপনিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া। হাইপারটেনশন, ব্র্যাডিপনিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া মানে কি? ব্র্যাডিকার্ডিয়া মানে নর্মাল রেসপিরেশন রেট যেটা আছে তার থেকে কম। ব্র্যাডিপনিয়া মানে কি, সরি, ব্র্যাডিকার্ডিয়া মানে কি, নর্মাল যে পালস রেট আছে তার থেকে কম। আর ব্র্যাডিপনিয়া মানে কি, নর্মাল রেসপিরেশন যে রেট আছে তার থেকে কম। এবং হাইপারটেনশন মানে কি, যে বিপি আমাদের নর্মাল যা বিপি আছে তার থেকে বেশি রেটের বিপি। ঠিক আছে, একটু আধটু কম বেশি হতেই পারে, যেমন আমরা নর্মাল বিপি জানি 120/80, এর থেকে ধরো 125 হলো বা 130 হলো, সেটাকে আমরা এই লস অফ কনসিয়াসনেস এর একটা হিসেবে দেখবো না। ঠিক আছে, এক্সেসিভ যখন হবে এবং উইথ আদার যে সিমটমস গুলো আছে সেইগুলো নিয়ে সেই জিনিসটাকে মেজার করতে হবে। আচ্ছা, এরপর আসছি সেরিব্রাল পারফিউশন প্রেসার। ঠিক আছে, সেরিব্রাল পারফিউশন প্রেসারটা কি, হচ্ছে যে রিফ্লেক্টিং সেরিব্রাল ব্লাড ফ্লো টু দ্য ব্রেন, ব্রেন পারফিউশন। সেরিব্রাল ব্লাড ফ্লোটা যেটা আছে, সেরিব্রাল মানে তোমার ব্রেনের মধ্যে যে ব্লাড ফ্লো, এইটা আইসিপিটা হচ্ছে যে সিএসএফ রিলেটেড, আর সিপিপিটা হচ্ছে যে ব্লাড ফ্লো রিলেটেড। ঠিক আছে, প্রেসার দ্যাট রিফ্লেক্টিং সেরিব্রাল ব্লাড ফ্লো টু দ্য ব্রেন, ইট মাস্ট বি মেনটেন উইদিন narrow limits because too little pressure could cause brain tissue to become ischemic. ঠিক আছে, এইটুকু জেনে রাখবে মোটামুটি। সিসিপি মানে হচ্ছে এমএপি ইজ টু আইসিপি। এমএপি মানে হচ্ছে মিন আর্টারিয়াল প্রেসার, এমএপি মানে হচ্ছে মিন আর্টারিয়াল প্রেসার। নর্মাল সিপিপি হচ্ছে, সরি সিসিপি বলছিলাম এতক্ষণ, নর্মাল সিপিপি হচ্ছে 6 to 80 mmHg, মনে রাখবে। আইসিপি যেরকম বললাম যে সিএসএফ রিলেটেড, সিসিপিটা হচ্ছে মনে রাখবে যে সেরিব্রাল ব্লাড ফ্লোটা রিলেটেড। ঠিক আছে, এটা যখন ব্লাড ফ্লোটা হচ্ছে যে ন্যারো লিমিটস এর মধ্যে নেমে যায়, তখন হচ্ছে লিটিল প্রেসার ক্রিয়েট হয় ব্রেনের মধ্যে। ঠিক আছে, যখন সেরিব্রাল হেমিস্ফিয়ার যেগুলো আছে, হেমিস্ফিয়ার যেগুলো আছে, ব্লাড ফ্লোর জন্য সেখানে যখন প্রেসার ক্রিয়েট হয়, তখন সেটাকে বলছে ইসচেমিক প্রেসার ক্রিয়েট হচ্ছে, ইনঅ্যাডিকুয়েট ব্লাড ফ্লো হচ্ছে না, ডিক্রিজ বা লিমিটেড ব্লাড ফ্লো এর জন্য। এই জিনিসটাকেই বলা হচ্ছে সিসিপি, সিপিপি, সরি, সিপিপি হচ্ছে এমএপি ইজ টু আইসিপি। এমএপি হচ্ছে মিন আর্টারিয়াল প্রেসার। এখানে দেখো বইয়ে যেটা আছে, যেটা এখন পড়াচ্ছি সেটাই আমাকে মেনে নিতে হবে, কিন্তু পারফেক্ট যেটা হচ্ছে, তুমি 70 to 100 mmHg টা কোথা থেকে পেয়েছো? নর্মাল সিপিপি কোন বই থেকে পেয়েছো? টার্গেট হাই, হ্যাঁ, তাহলে টার্গেট হাই ফলো করো। ঠিক আছে, টার্গেট হাইতে যদি
70 থেকে 100 আছে, তো টার্গেট হাই ফলো করো, ঠিক আছে। টার্গেট হাই কিন্তু স্ট্যান্ডার্ড বুক, টার্গেট হাই এবং পিয়াজ যাদবে যদি কোনো জিনিস আছে তো টার্গেট হাই ফলো করবে। হয়তো একটা দুটো ভুল হয়ে যেতে পারে, কিন্তু টার্গেট হাইতে 95 থেকে 80, সরি 95 থেকে 98% হচ্ছে ঠিকঠাক আছে। এরপর আসছি হেড ইনজুরি। হেড ইনজুরি আমরা সবাই বুঝতে পারছি, হেডের ওপর কোনো ট্রমা, স্কালের ওপর কোনো ট্রমা এসছে বা অ্যাক্সিডেন্টাল কোনো রেসপন্সের জন্য যে ইনজুরিটা হচ্ছে সেটাকেই বলছে হেড ইনজুরি। এটাতে এক্সটেন্সিভ ড্যামেজ হয় ব্রেনের উপর, এক্সটেন্সিভ ড্যামেজ হচ্ছে, ঠিক আছে। এরপর আসছি কজেস। হেড ইনজুরির কি কজ হতে পারে? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কজ হতে পারে, এটা হচ্ছে মোস্ট কমন। আর এছাড়াও পেশেন্ট যদি পড়ে যায়, পড়ে গিয়ে হেড ইনজুরি হতে পারে। কি কি কমপ্লিকেশন হতে পারে? ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে সেরিব্রাল ব্লিডিং হতে পারে, হেমাটোমা হতে পারে। হেমাটোমা মানে কি? হেমাটোমা হতে পারে আনকন্ট্রোলড আর ইনক্রিজড আইসিপি, হচ্ছে যে ইনক্রিজ আইসিপি হতে পারে, ইনফেকশন এবং সিজার হতে পারে, ঠিক আছে। সিজার বা এপিলেপসি এবং ইনফেকশনও হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, হেমাটোমা মানে ব্লাড ক্লট। হেমারেজ হতে পারে, হাইড্রোসেফালাস হতে পারে, ডেথ হতে পারে এবং ফ্র্যাকচার অফ স্কাল হতে পারে। আমরা সবাই জানি যে কোনো মাথায় আঘাত লাগলে বা থাকলে কি রকম কমপ্লিকেশন গুলো হতে পারে, ঠিক আছে। এটা নিয়ে আর বেশি ডিসকাস করার কিছু নেই সেরকম। আচ্ছা, হেমাটোমার মধ্যে দুই প্রকারের মেনলি আমরা হেমাটোমা পাই, ঠিক আছে। এপিডিউরাল এবং সাবডিউরাল। এটা কিন্তু সবাই ভালো করে শুনবে এবং মনে রাখবে, ঠিক আছে। এপিডিউরাল এবং সাবডিউরাল। ব্রেনের যে লেয়ার গুলো বলেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে কয়টা লেয়ার থাকে, ঠিক আছে। এপিডিউরাল হচ্ছে হেমারেজ বিটুইন দ্য স্কাল এবং ডুরামেটার। প্রথমে বলেছিলাম স্কালের নিচে হচ্ছে ডুরামেটার থাকছে, ডুরামেটার সব থেকে ব্রেনের থেকে দূরে থাকছে ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার তারপরে থাকছে এবং তারপরে থাকছে পিয়া ম্যাটার, ঠিক আছে। তো যখন ব্রেনের মধ্যে ব্লাড ফর্মেশন বা ব্লাড ক্লটটা হচ্ছে কোথায়? না স্কাল বোন এবং ডুরামেটার যে লেয়ারটা তার মধ্যিখানটায়, ঠিক আছে। এই যে পাশের ছবিটা আছে এইটা লক্ষ্য করো, এটা হচ্ছে স্কাল বোন এবং ব্লাড ক্লটটা হচ্ছে ডুরামেটারের মধ্যিখানটায়, তো সেইটাকে বলা হচ্ছে এপিডিউরাল হেমাটোমা। আর যখন হচ্ছে সাবডিউরাল হেমাটোমা হচ্ছে তখন কি হচ্ছে? হেমারেজটা কোথায় থাকছে? ডুরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে, ঠিক আছে। ব্লু কালারের যেটা আছে সেই জায়গাটা ডুরামেটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে থাকছে, ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা, এত পড়ানো সম্ভব নয়, ঠিক আছে। অনেক প্রচুর ডিজিজ কন্ডিশন আছে নিউরোলজিক্যাল। আমি মেন জায়গাগুলো পড়িয়ে যাচ্ছি। তোমাদেরকে পিডিএফটা দেওয়া থাকবে আমার দেখে, যে যে বইগুলো মানে তোমাদের যে কম্পিটিটিভ বইগুলো আছে সেগুলো দেখে যেটা মনে হলো, তো মোটামুটি তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হিসেবে আছে, মিশন হাইতে আছে, ঠিক আছে। তো পিডিএফটা দেওয়া থাকবে, সবাই পড়বে, অ্যাটলিস্ট একবার রিডিং দেবে বা দুবার করে রিডিং দেবে, তারপরে এমসিকিউ করার চেষ্টা করবে টার্গেট হাই থেকে এবং পিয়াজ যাদব থেকে, বা দাদা যে এমসিকিউ গুলো দেবেন সেগুলো করার চেষ্টা করবে। তো সেখান থেকে যদি কোনো প্রবলেম হয় তাহলে গ্রুপে যে কোনো যে যে গ্রুপে আছো সেই গ্রুপে মেসেজ করবে, আমি যদি দেখি আমি রিপ্লাই করব, ঠিক আছে। বা তোমাদের যা যা ডাউট আছে সেগুলো পরে একটা ক্লাস নিয়ে ক্লিয়ার করে দেবো বা সেখানেও ক্লিয়ার করে দিতে পারি। অ্যাটলিস্ট রিডিং দেবে, ঠিক আছে। আচ্ছা, সাইন অ্যান্ড সিমটমস কি হয়? সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে আচ্ছা নিউরোলজিক্যাল যে ডিজিজ কন্ডিশন গুলো আছে মেনলি মোটামুটি এদিক ওদিক করে 19-20 করে এদিক ওদিক সব নিউরোলজিক্যাল সাইন এন্ড সিমটমস মোটামুটি একই হয়, ঠিক আছে। এর সাথেও জোড়া লেগে থাকে, ঠিক আছে। সাইন এন্ড সিমটমস এর মধ্যে ডিপেন্ডস অন ইনভলভমেন্ট অফ দ্য ইনজিওর্ড ব্রেন এরিয়া, ডিপেন্ড করছে ইনজিওর্ড ব্রেন এরিয়াটার মধ্যে, ঠিক আছে। ইনক্রিজ আইসিপি হয়, লস অফ কনসিয়াস হয়, ভাইটাল সাইন্স চেঞ্জ হবে, পিউপিলারি চেঞ্জ হবে, হলো রিং সাইন্স অফ সিএসএফ লিকেজ।
এটা করে রাখবে, ঠিক আছে। এ হলো রিং সায়েন্স অফ সিএসএফ লিকেজ, এটা কিরকম না, যদি মনে করো কারো ব্রেন স্কাল ফ্র্যাকচার হলো বা হচ্ছে যে কোনো মাথায় আঘাত লেগেছে, ঠিক আছে, এটা কিরকম টেস্ট করা হয়, দেখা হয় কিরকম, মানে সিএসএফ লিক হচ্ছে কিনা। নাকের দিকে হচ্ছে যে ডিসচার্জটা বেরোয়, ঠিক আছে, নাকের দিকে একটা ইয়েলোইশ টাইপের ডিসচার্জটা বেরোয়, তখন তাকে একটা হোয়াইট কালারের টিস্যু পেপার দেওয়া হয়, হোয়াইট কালারের ক্লিয়ার টিস্যু পেপার দেওয়া হয়, এবং ওই সিএসএফটা মানে নাকটা চেপে ধরতে বলা হয়, ঠিক আছে। এরপর ওই যে ডিসচার্জটার মধ্যে সিএসএফ আছে কিনা সেই টেস্টটা কি করে করব, সেটা হচ্ছে ওই ডিসচার্জটা হচ্ছে যে ওই কি বলে তোমার ওই যে ইয়েটা দিলাম, বলো না, ওই পেজ পেজ না, সরি ওটা বাবা এই মাত্র বললাম ভুলে গেলাম, ওই যে জিনিসটা চাপা দেওয়ার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে, ওইটার মধ্যে যে লিকেজটা হলো, সেই লিকেজটা এবার খানিকক্ষণ পরে সেই লিকেজটা হচ্ছে একটা ইয়েলো কালারের, হ্যাঁ টিস্যু পেপারটা যে দিলাম, সেই টিস্যু পেপারটার উপরে ইয়েলো কালারের একটা রিং ফরমেশন হবে, ঠিক আছে, ইয়েলো রিং ফরমেশন হবে। তো সেই রিং ফরমেশনটা যদি হয় তখন ডক্টর সেটা দেখে বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল সিএসএফটা লিক করছে, অন্য কিছু নয়। নাকের দিকে তো অনেক কিছুই ডিসচার্জ হতে পারে মানে তোমার, কিন্তু সেক্ষেত্রে যদি লিকেজের মধ্যে ইয়েলোইশ রিং ফরমেশনটা হচ্ছে তখন সেটা ফ্র্যাকচার হিসেবে বা ইয়ের মধ্যে হচ্ছে সিএসএফ লিকেজ হিসেবে দেখা হয়, ঠিক আছে। উইকনেস অ্যান্ড প্যারালাইসিস, সিজার অ্যাক্টিভিটি দেখা যায়, ল্যাক অফ ওরিয়েন্টেশন দেখা যায়, টাইম প্লেস অ্যান্ড পার্সনের। টিস্যু পেপারে কালেক্ট করা না, মানে ধরো নাকের দিকে নোজের দিকে ডিসচার্জটা আসছে, ঠিক আছে, তখন টিস্যু পেপারে সেটাকে পেশেন্টকে বলা হবে যে টিস্যু পেপারে করে চাপা দেওয়ার জন্য নাকে, ঠিক আছে। তো ওই ডিসচার্জটা এবার টিস্যু পেপারে চাপা দেওয়ার ফলে টিস্যু পেপারে তো লাগবে, ওই টিস্যু পেপারটা এক্সামাইন করার জন্য খানিকক্ষণ রেখে দিতে হবে, ঠিক আছে, মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। তো রেখে দিলে কি হবে, ওটাতে একটা রিং ফরমেশন হবে, ইয়েলোইস রিং ফরমেশন হয়ে যায়, ঠিক আছে। তো ওই জিনিসটাকে বলা হচ্ছে সিএসএফ লিকেজ। এবার নেক্সট আসছি ব্রেন ডেথ। ব্রেন ডেথ কি, এটা হচ্ছে একটা পার্মানেন্ট, ইরিভার্সিবল এবং কমপ্লিট লস অফ ব্রেন ফাংশন, ঠিক আছে। এটা একটা পার্মানেন্ট, ইরিভার্সিবল, কমপ্লিট লস অফ ব্রেন ফাংশন, ব্রেন ফাংশনটা কমপ্লিট লস হচ্ছে, ঠিক আছে। হুইচ মে ইনক্লুড সিজেশন অফ ইনভলিউন্টারি অ্যাক্টিভিটি নেসেসারি টু সাস্টেন লাইফ, ঠিক আছে। এটা হচ্ছে যে সিজেশন অফ ইনভলিউন্টারি অ্যাক্টিভিটি নেসেসারি টু সাস্টেন লাইফ, কোনো অ্যাক্টিভিটি করতে পারছে না, ব্রেন ডেথ মানে হচ্ছে যে কমপ্লিট লস হচ্ছে, এটা হচ্ছে মেনলি প্যারালাইসিস আমরা বলতে পারি, ঠিক আছে। তো সেই জিনিসটা যে নর্মাল যে হচ্ছে যে ইনভলিউন্টারি আমাদের ইয়েগুলো হয়, তোমার অ্যাক্টিভিটি গুলো হয়, সেগুলো করতে পারবে না, ঠিক আছে। লাইফ সাস্টেন করার জন্য নর্মাল যে অ্যাক্টিভিটি গুলো হয় সেগুলো করতে পারছে না পেশেন্ট। পার্মানেন্ট এবং ইরিভার্সিবল, এটা কিন্তু রিভার্স করা যায় না, ঠিক আছে, এটা কিন্তু রিভার্স করা যাচ্ছে না। প্যারালাইসিসে কিন্তু সামটাইমস পেশেন্টের ফিজিওথেরাপি এবং আদার অ্যাক্টিভিটি গুলো করার পরে প্যারালাইসিস কিন্তু খানিকটা খানিকটা ঠিক হতে থাকে, পুরো একেবারে কমপ্লিটলি ঠিক না হলেও কিছু কিছু ঠিক হতে থাকে, ঠিক আছে, প্যারালাইসিসের ক্ষেত্রে। কিন্তু ব্রেন ডেথ মানে ব্রেন ডেথ টাকে আমরা মোটামুটি কোমা হিসেবে ধরছি, ঠিক আছে। এই যে কোমা পেশেন্টের দেখি না আমরা, সেটাই ধরবো। তো সেই জিনিসটা পার্মানেন্ট এবং ইরিভার্সিবল একটা জিনিস, এটা আমরা রিভার্স আর করতে পারছি না। এরপরে আসছি ইরিভার্সিবল সিজেশন অফ সার্কুলেটরি পালমোনারি ফাংশন অ্যান্ড আদার অল ফাংশনস অফ দ্য এন্টায়ার ব্রেন। ব্রেনের যা কিছু ফাংশন হয় সেইগুলো সমস্ত কিছু সিজেশন হয়ে যায়, ইনক্লুডিং লস অফ ব্রেনস্টেম রিফ্লেক্সেস ইজ ডেড, ঠিক আছে। কিছু কিছু পেশেন্টের দেখবেন মানে ইচ্ছা মৃত্যু বলে না, সেই জিনিসটা এই ক্ষেত্রে হয়, ঠিক আছে। যখন ডক্টর বলে দেয় যে কমপ্লিটলি ব্রেন ডেথ হয়ে গেছে এই পেশেন্টের, মানে সারা জীবনের মধ্যে হয়তো বেঁচে থাকতে পারে, মানে পেশেন্ট হচ্ছে যে তোমার হার্ট হার্ট মানে
ওয়ার্ক করছে, হার্ট ফাংশন করছে, বা বডির অন্য আরো কয়েকটা অর্গান ফাংশন করছে, বাট ব্রেন ফাংশন করছে না, সেই হিসেবে না, কোমা আলাদা, কিন্তু রিভার্স হয় সামটাইমস, কিন্তু ব্রেন ডেথের ক্ষেত্রে একদমই রিভার্স হয় না। ঠিক আছে। দেখো বলেছে ব্রেন ডেথ লিগালি ডিক্লেয়ার্ড বাই মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারের দ্বারাই কিন্তু ব্রেন ডেথটা হচ্ছে লিগালি ডিক্লেয়ার করা হয়। টাইম অফ ডেথ অ্যাজ পার এএন, এবং ইট ইজ হোয়েন CO2 রিচেস দ্য টার্গেট ভ্যালু ডিউরিং দ্য অ্যাপনিয়া টেস্ট। এগুলো ডক্টরের ক্ষেত্রে এত কিছু জানার এগুলো দরকার নেই। কনফার্মেটরি টেস্টের ক্ষেত্রে হচ্ছে যে অল ব্রেন স্টেম রিফ্লেক্সেস আর অ্যাবসেন্ট, এটা মানে জেনে রাখা ঠিক আছে, কিন্তু এটা মেডিকেল অফিসারদের ক্ষেত্রেই অ্যাসেসমেন্টটা করা হয়। আর হচ্ছে নো পিউপিলারি রিফ্লেক্স, পিউপিলস আর ফ্লেক্সড, আনরিঅ্যাক্টিভ টু লাইট। এটা যখন হবে তখন কত হবে, আই রেসপন্স আমরা কত দেবো, 1। E1 হচ্ছে কর্নিয়াল, ভেস্টিবুলার, গ্যাগ এন্ড কাফ রিফ্লেক্সেস আর অ্যাবসেন্ট। যখন এটা হচ্ছে তখন এটা কত দিচ্ছি, ভার্বাল রেসপন্সে 1 দিচ্ছি। ঠিক আছে। E1 V1 নো মোটর রেসপন্স, ক্রেনিয়াল নার্ভ ডিস্ট্রিবিউশন, তখন E1 V1 M1 হচ্ছে M0 বা M1 কত বলেছিলাম, M0 তো হয় না, হ্যাঁ M1 হবে। M1 হচ্ছে E1 V1 M1 হচ্ছে, ঠিক আছে। যেটা লোয়েস্ট হচ্ছে যে আমরা 3 পাচ্ছি, টোটাল 3 পাচ্ছি স্কোর। ঠিক আছে। সেই জায়গাটাকেই হচ্ছে বলছে ব্রেন ডেথ। সিমিলার টু পেশেন্টের মানে ডেথ, ডেথই হচ্ছে, মোটামুটি সিমিলারই বলতে পারো। ফিজিওলজিক্যালি ডেথ যেটাকে বলছে সেটাই হচ্ছে ব্রেন ডেথ। এরপর আসছি স্পাইনাল কর্ড ইনজুরি। ঠিক আছে। জাস্ট জিনিসগুলো জেনে রাখো। ঠিক আছে। মানে একদম কনক্লুশনে যাওয়ার দরকার নেই বা একেবারে ইন্টারভেনশনে যাওয়ার দরকার নেই, মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখো যে কোনখান থেকে কি হচ্ছে। ঠিক আছে। স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রে কি হচ্ছে, স্পাইনাল কর্ডে ইনজুরি হচ্ছে আমরা বুঝতেই পারছি। মোস্ট কমন কজ কি আছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং স্পোর্টস ইনজুরি এবং ইন্টেনশনালি হিউম্যান মেড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে। ইন্টেনশনালি হিউম্যান মেড অ্যাক্সিডেন্টস হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং স্পোর্টস পার্সন যারা হয় তাদের ক্ষেত্রে মেনলি দৌড়ানো বা লং জাম্প, হাই জাম্প যেগুলো আছে সেগুলো করতে গিয়ে মেনলি স্পাইনটাতে হচ্ছে যে এফেক্ট করে। তো সেই ক্ষেত্রে স্পাইনাল কর্ড ইনজুরি বেশি দেখা যায়। ঠিক আছে। টাইপস অফ ইনজুরি কি কি আছে, কনটিউশন, ল্যাসিরেশন অর কম্প্রেশন অফ দ্য কর্ড। কর্ড কম্প্রেশন হতে পারে বা কনটিউশন হতে পারে, ছেড়ে যেতে পারে বা কম্প্রেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে। এই দুই রকমের হচ্ছে টাইপস দেখা যায়। কমপ্লিকেশন কি কি হয়, রেসপিরেটরি ফেলিওর হয়, অটোনমিক ডিসরেস ডিসরিফ্লেক্সিয়া, স্পাইনাল শক, এগুলো হচ্ছে ফার্দার কর্ড ড্যামেজ অ্যান্ড ডেথ হচ্ছে পরে। ঠিক আছে। সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে কি কি পাবো, প্যারাস্থেসিয়া, পেন, ইনএবিলিটি টু মুভ বডি বিলো লেভেল অফ ইনজুরি। প্যারাস্থেসিয়া কি, এই টার্মটা জেনে রাখবে। প্যারাস্থেসিয়া কি, প্যারাস্থেসিয়া হচ্ছে লস অফ সেন্সেশন বিলো দ্য লেভেল অফ ইনজুরি। যেখানে ইনজুরিটি হবে সেখানে হচ্ছে লস অফ সেন্সেশন হচ্ছে হবে। ঠিক আছে। এটা আমি কিছুদিন আগেই একজনের দেখলাম যে বাথরুমে গিয়ে একজন পেশেন্ট কোমরে হচ্ছে তার লেগেছে, খুব বাথরুমে গিয়ে পিছলে গেছে, তো স্লিপ খেয়ে তোমার কোমরে ওই একটা দেওয়ালের জায়গা ছিল যেখানে কোণার জায়গা, সেখানটা আড়াআড়ি ভাবে কোমরে লেগেছে। ঠিক আছে। তো সেই কোমরে যেখানটা লেগেছে সেই জায়গাটা তো সে মুভমেন্ট করতে পারছে না, কিন্তু সেই জায়গাটা সেরকম মানে
সেই জায়গাটা তো ব্যথা আছে, সেই জায়গাটা মুভমেন্ট করতে পারছে না, কিন্তু তার নিচের যে পোর্শনটা, সে পুরো ওই পোর্শনে হচ্ছে যে তোমার আর কোনো রেসপন্স পাচ্ছে না, বা সে নার্ভনেস ফিল করছে, ঠিক আছে, ওই ইনসিডেন্টটা ঘটার খানিকক্ষণ পর থেকে, 1-2 ঘন্টা পর থেকে। তো এই জিনিসটা নিউরোলজিক্যাল ইয়ের মাধ্যমে মানে হয়, ঠিক আছে। লস অফ সেন্সেশন বিলো দ্য লেভেল অফ ইনজুরি, কোনো সেন্সেশন হয় না, ঠিক আছে, নার্ভনেস ফিল করে সামটাইমস। এখানে দেখো স্পাইনাল কর্ড ইনজুরির মধ্যে ক্লাসিফিকেশন আছে। এখানে ক্লাসিফিকেশনের মধ্যে মেনলি আমরা এখানে দেখব প্যারাপ্লাজিয়া আর হেমিপ্লাজিয়াটা কোথায়, এখানে হেমিপ্লাজিয়া দেওয়া নেই। এক মিনিট, হ্যাঁ। আচ্ছা, 3 রকমের প্যারালাইসিসের ক্ষেত্রে 3-4 রকমের দেখা যায়, ঠিক আছে। টেট্রাপ্লাজিয়া, প্যারাপ্লাজিয়া, হেমিপ্লাজিয়া। প্যারাপ্লাজিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, লোয়ার লিম্বসটা হচ্ছে যে তোমার, বোথ লোয়ার লিম্বসটা হচ্ছে প্যারাপ্লাজিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার নামনেস থাকছে এবং প্যারালাইসিস দেখা যাচ্ছে। টেট্রাপ্লাজিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, বোথ লোয়ার লিম্বস এবং আপার লিম্বসটা হচ্ছে এফেক্টেড হচ্ছে। আর হেমিপ্লাজিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, হয় ডান সাইডের আপার লিম্বস এবং মানে ডান সাইডের আপার লিম্বস এবং লোয়ার লিম্বস এফেক্টেড হচ্ছে, বা বাম সাইডের এফেক্টেড হচ্ছে, ঠিক আছে। হেমিপ্লাজিয়ার ক্ষেত্রে এই যে হয় এই সাইডটা এফেক্টেড হবে বা এই সাইডটা এফেক্টেড হবে, এই টার্মগুলো মনে রাখবে। টেট্রাপ্লাজিয়া, প্যারাপ্লাজিয়া আর হেমিপ্লাজিয়া। তিনটে টার্ম লিখে রাখো, টেট্রাপ্লাজিয়া, প্যারাপ্লাজিয়া এবং হেমিপ্লাজিয়া। হ্যাঁ, মনোটাও আছে না, মনোপ্লাজিয়াও আছে। অন্তরা লিখেছে দেখো, মোনো, হেমি, প্যারা আর কোয়াড্রি। মনোপ্লাজিয়া হচ্ছে একটা লিম্ব, হেমিপ্লাজিয়া হচ্ছে একটা সাইড, আর প্যারাপ্লাজিয়া হচ্ছে যে দুটো লেগস, আর কোয়াড্রিপ্লাজিয়া দুটো লেগস বা হচ্ছে যে দুটো হ্যান্ডও হবে, ঠিক আছে। প্যারাপ্লাজিয়া কিন্তু বোথ দ্য আপার লিম্বস বা বোথ দ্য লোয়ার লিম্বস হবে, ঠিক আছে। আর কোয়াড্রিপ্লাজিয়ার মধ্যে আপার লিম্বস এবং লোয়ার লিম্বস। লিখে দিয়েছে অন্তরা অলরেডি। আচ্ছা, এরপর আসছি সিভিএ। সিভিএটা কি? সিভিএটা হচ্ছে যে সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এখানে কি কি আসছে, নামের মধ্যে ইটসেলফ আছে সেরিব্রো, মানে সেরিব্রাল হেমিস্ফিয়ার এখানে কানেক্টেড আছে, ভাস্কুলার যে আমাদের ভেসেল আছে সেটাও কানেক্টেড আছে, সেটার মধ্যে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জিনিসটা আছে। ছবির মধ্যে দেখলে সব থেকে, আমরা যেটাকে স্ট্রোক বলি, ঠিক আছে, ছবির মধ্যে দেখলে সব থেকে হচ্ছে যে তোমার ভালো বুঝতে পারবে। এই যে দেখো হেমিস্ফিয়ার আছে আমাদের, সেরিব্রাল হেমিস্ফিয়ার বা সেরিব্রাম যেটা আছে, সেটার মধ্যে যে ব্লাড ভেসেল গুলো আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রেনের মধ্যে, সেই যে ব্লাড ভেসেলের মধ্যে যে হিমোরেজ, ঠিক আছে, এক্সেসিভ হচ্ছে যে ব্লাড প্রেশারের কারণে, ব্লাড প্রেশার জন্য ব্লাড ভেসেল গুলোর মধ্যে হচ্ছে যে তোমার হেমারেজ হয়ে যাচ্ছে।
রাপচার হয়ে যাচ্ছে ব্লাড ভেসেল গুলো, সেই ক্ষেত্রে আমাদের এই রকমের একটা কন্ডিশন দেখা যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেবো। সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? ইট ইজ সাডেনলি ডিসরাপশন অর infract of the brain cells or tissue caused by effect of reduction in oxygen supply due to leakage, due to blockage in the blood vessel of the brain. ব্রেনের মধ্যে ব্লাড ভেসেলের ব্লকেজ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? হচ্ছে যে তোমার ব্রেনে ব্লাড ভেসেল গুলো থেকে ব্লাড হচ্ছে যে তোমার যখন এক্সেসিভ প্রেসার থাকছে তখন হিমোরেজ হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে জিনিসটা, সেইখান থেকেই হচ্ছে যে তোমার ব্রেনের মধ্যে ওটা ক্লট ফর্মেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ক্লট নয় ঠিক, বা ব্লাড গুলো একটা জায়গায় গিয়ে হচ্ছে যেহেতু লিকেজ হয়ে যাচ্ছে, একটা জায়গায় গিয়ে জমাট বেঁধে যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে, সেই জায়গাটার জন্য হচ্ছে ব্রেনের মধ্যে স্ট্রোক ফর্মেশন হচ্ছে। ইট ইজ অলসো নোন অ্যাজ স্ট্রোক অর ব্রেন অ্যাটাক, ঠিক আছে? এটা স্ট্রোক বা ব্রেন অ্যাটাক হিসেবে আমাদের ধরা যেতে পারে। কত রকমের স্ট্রোক হয়? ইসচেমিক আর হেমোরেজিক, এটা পরে আসছি, এগুলো একটু বলে দিই। অ্যাসেসমেন্ট স্কেল আর ইউজড ইন স্ট্রোক: ফার্স্ট স্কেল, NIHSS স্কেল, ABCD2 স্কোর এবং ABCD2-1 স্কোর। এই যে অ্যাসেসমেন্ট স্কেল গুলো আছে, এইগুলো হচ্ছে যে তোমার এই ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? অ্যাসেসমেন্ট স্কেল গুলো এই ক্ষেত্রে ইউজ করা হয়। টাইম থাকলে অ্যাসেসমেন্ট স্কেল গুলোকেও মানে ডেসক্রাইব করে বুঝিয়ে দেওয়া যেত, কিন্তু অতটা টাইম নেই। মোটামুটি আমি 3টে ক্লাসে তাও এক একটা মানে টপিক শেষ করছি, কিন্তু এটা 2টো ক্লাসের মধ্যে আমাকে টপিক শেষ করতে হবে, তোমাদের যেরকম টাইম আছে আর কি। তো সেই ক্ষেত্রে নিজেরা একটুখানি সার্চ করে নিজেরা একটুখানি পড়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই যে টার্ম গুলো আছে, এগুলো নিশ্চয়ই সবার জানা থাকবে না, এই স্কোর গুলো কিভাবে করা হয়। তো এগুলো একটু নিজেরা জেনে নেওয়ার চেষ্টা করবে, যেটা নোট বানিয়ে নেবে। হ্যাঁ, আমি ক্লাস করাবো না, ডিজিজ কন্ডিশনটা শেষ করব আজকে। ডিজিজ কন্ডিশনের জন্য আর নেক্সট ক্লাস নেওয়া যাবে না, ঠিক আছে? এরপর আসছি রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর কি আছে? হাইপার টেনশন আছে, রিস্ক ফ্যাক্টরের মধ্যে স্মোকিং, সেরিব্রাল অ্যানিউরিজম, আর্টিরিয়াল ফিব্রিলেশন, হাইপার লিপিডেমিয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলো আছে, ঠিক আছে? এগুলো এক একটা ডিজিজ কন্ডিশন। মোটামুটি শুধুমাত্র রিস্ক ফ্যাক্টর গুলো জেনে রাখবে। আচ্ছা, যদি রাইট সাইডের ব্রেন ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু মোস্টলি লেফট সাইডে হচ্ছে যে তোমার স্ট্রোকের জন্য লেফট সাইডে হচ্ছে প্যারালাইসিসটা দেখা যায়, দেখো যেরকম ছবিটা আছে। এবং যদি লেফট সাইডের ব্রেনটা ড্যামেজ হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম রাইট সাইডের যে অ্যাক্টিভিটি গুলো, সেইগুলো হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়। বোঝা গেছে? এরপর আসছি টাইপস অফ স্ট্রোকের মধ্যে হিমোরেজিক আর ইসচেমিক, এই 2 ধরনের স্ট্রোক পাচ্ছি। এছাড়াও আরেকটা আছে ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, এটা অতটা নয়। হিমোরেজিক ইসচেমিক স্ট্রোকের ক্ষেত্রে ব্রেন টিস্যু হচ্ছে ব্লকড হয়ে যায়, ব্রেন টিস্যুটা হচ্ছে ব্লকড হয়ে যায় অক্সিজেন সাপ্লাই থেকে, ঠিক আছে? অক্সিজেন সাপ্লাই যেহেতু পাচ্ছে না, সেহেতু ব্রেন টিস্যুটা ব্লক হয়ে যাচ্ছে, অ্যানক্সিয়া তৈরি হচ্ছে। অক্সিজেন যেহেতু পাচ্ছে না, ঠিক আছে, অক্সিজেনের কমি জিনিসটাকে বলছে অ্যানক্সিয়া, এবং থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, অক্সিজেন যেহেতু পাচ্ছে না তাই থ্রম্বাস ফর্মেশন হচ্ছে। মোস্ট কমন টাইপের যেটা সিভিএটা হচ্ছে, যাদের ক্ষেত্রে সিভিএ হয় তাদের ক্ষেত্রে 83% এর মোস্টলি ইসচেমিক সিভিয়া হয়, ঠিক আছে? মোস্টলি ইসচেমিক সিভিয়া হয়। আর বাকি যে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছে হিমোরেজ এবং আদার গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে, ঠিক আছে?
হিমোরেজিক সিভিয়ার ক্ষেত্রে হচ্ছে যে ব্লিডিং হচ্ছে, ব্রেনের মধ্যে ব্লিডিং হচ্ছে। কিভাবে হচ্ছে? ব্লাড ভেসেল থেকে ব্লাডটা প্রচন্ড প্রেসারের জন্য ফেটে বেরিয়ে যাচ্ছে বা লিকেজ হচ্ছে, ওই ব্লাড ভেসেল থেকে লিকেজ হচ্ছে, ঠিক আছে। সাব অ্যারাকনয়েড যে স্পেসটা আছে আমাদের, সেই স্পেসের মধ্যে হচ্ছে যে ব্লাডটা গিয়ে জমা থাকছে, তাই সেই জায়গাটাকে বলছে রাপচার, একটা রাপচার সৃষ্টি হচ্ছে, তাই সেই জায়গাটাকে হিমোরেজিক স্ট্রোকের জায়গা বলছি আমরা, ঠিক আছে। দেয়ার আর টু মেইন টাইপস অফ হিমোরেজিক স্ট্রোক, ইন্ট্রাসেরিব্রাল আর সাব অ্যারাকনয়েড। যখন ইন্ট্রাসেরিব্রালের মধ্যে হিমোরেজটা হচ্ছে তখন সেটাকে ইন্ট্রাসেরিব্রাল বলছে, আর সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে যখন হিমোরেজটা হচ্ছে তখন সেটাকে বলছে সাব অ্যারাকনয়েড স্ট্রোক, ঠিক আছে। সাইন এন্ড সিমটমস এর মধ্যে প্রচুর আছে। আচ্ছা, সিনকোপ যে ইয়েটা আছে, টার্মটা আছে, সিনকোপটা তোমরা পড়ে রাখবে। সিনকোপ টার্মটা বারবারই আছে, ঠিক আছে। সিনকোপ সিনকোপ হচ্ছে যে টেম্পোরারি লস অফ কনসিয়াসনেস, চেঞ্জ ইন লেভেল অফ কনসিয়াসনেস, এলওসি, ঠিক আছে। মনে হচ্ছে আজকে হবে না পুরোটা। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই তোমাদেরকে। আগের দিন আমি জিজ্ঞাসা করলাম যে মর্নিং এ ক্লাস নিলে কি প্রবলেম আছে, নাকি ইভিনিং এ ক্লাস নিলে, কখন ক্লাস নিলে সুবিধা। তোমরা ম্যাক্সিমাম রেসপন্স করেছিলে যে ম্যাম মর্নিং এ ক্লাস নিন, মর্নিং এ ক্লাস নিলে খুব ফ্রেশ ফিল হয়, মর্নিং এ ক্লাস নিলেই ভালো, ঠিক আছে। তো মর্নিং এ ক্লাস নিলে ম্যাক্সিমাম স্টুডেন্ট জয়েন করে না দেখছি, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট জয়েন করতে পারছে না মর্নিং এ ক্লাস নিলে। তো সেই ক্ষেত্রে কি টাইমটা চেঞ্জ করা উচিত? মর্নিং এর ক্ষেত্রে যদি আমার 100 স্টুডেন্টও আমি ম্যাক্সিমাম জয়েন দেখে নিই, তো ইভিনিং এর ক্ষেত্রে সেটা ডাবল ট্রিপল হয়ে যায় সামটাইমস। তো সেক্ষেত্রে কি ক্লাসের টাইমিংটা চেঞ্জ করা উচিত? কিন্তু মর্নিং এ তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরো ইয়ে হচ্ছে না, অ্যাড হচ্ছে না, বুঝতে পেরেছো তো। তাহলে এই যে ফিডব্যাক নিয়ে তোমাদেরকে যে পড়াচ্ছি, সেই জিনিসটা আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে আমি পৌঁছাতে পারছি না। এবার রেকর্ডিং ক্লাস শোনা একটা আলাদা, আর হচ্ছে যে তোমার লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকা একটা আলাদা ব্যাপার। একজন একবার করেই মেসেজ করো, বেশিবার মেসেজ করবে না, কারণ সবাইকে সবার মেসেজ গুলো আমি পড়তে পারছি না তাহলে। মর্নিং ভালো, মর্নিং ভালো, মর্নিং ভালো। বিকেল, একজন বলেছে বিকেল, এ তো মেরিনা বলেছে বিকেল। ইভিনিং, হ্যারি বলছে বিকেল। ইভিনিং, ইভিনিং। দাদাকে, দাদাকে বলবেন, কি বলবেন? দাঁড়াও, দেখতেই পাচ্ছি না তোমার মেসেজটা। আমাদের সবাইকে ইনফরমেশন দিতে। হ্যাঁ, সে তো তোমাদের আগে থেকে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়, ক্লাসের জন্য দিয়ে দেওয়া হয় না। হ্যাঁ, ওটাই ভাবছি যে একটা ভোট করা যেতে পারে। হ্যাঁ বলো, স্কিনের কোন জায়গাটা? আজকে হবে না অবশ্যই, তুমি টপিক বলে রাখো, আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো। আগের দিন আমাকে একজন কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যে নরএপিনেফ্রিনটা যেটা আছে নিউরো ট্রান্সমিটার, সেটা ম্যাম কিভাবে ক্ষরিত হচ্ছে, ঠিক আছে।
সেই সময়তে আমি অতটা করলাম না, রেসপন্স করলাম না, বা আমি বললাম যে এই অর্গান গুলোতে হচ্ছে যে ক্ষরণ হচ্ছে অর্গান গুলোর অ্যাক্টিভিটি অনুসারে বা অর্গান গুলোর নিড অনুসারে। তো ও কি কোশ্চেনটা আমাকে এটা বললো যে কিভাবে নিউরো ট্রান্সমিটারটা মানে ফাংশন করছে, সে কি আছো? হুম। ফাইল করেছিলে কোশ্চেনটা? আচ্ছা, দেখো সাইন্যাপস পড়ানোর সময় বলেছিলাম যে কি হয়, ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো হচ্ছে যে ডেনড্রাইট একটা একটা নিউরনের, এটা একটা ডাউট ছিল, সেটা সেটা ক্লিয়ার করছি, ঠিক আছে? অনেকে মাঝ থেকে শুনে বুঝতে পারবে না, তো বলে দিলাম। তো নিউরন একটার সাথে আরেকটা জুড়ে আছে, নিউরনের স্ট্রাকচার পড়ানোর সময় বলেছিলাম যে একটা নিউরনের এন্ড পয়েন্টের সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইটটা জুড়ে আছে, যে জায়গাটাতে জুড়ছে সেই জায়গাটাতে হচ্ছে সাইন্যাপস একটা গঠিত হয়েছে, ঠিক আছে? সেই জায়গাটাতে যে সাইন্যাপসটা গঠিত হয়েছে, এবার সাইন্যাপসের মধ্যে কি আদান প্রদান হয়? নিশ্চয়ই সাইন্যাপসের মধ্যে তো ব্লাড আদান প্রদান হবে না। তো ওই সাইন্যাপসের মধ্যে হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো হচ্ছে আদান প্রদান হচ্ছে। তো নিউরনের মধ্যে ওই ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো কি জিনিসটা, মানে কোন জিনিসটার মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো হচ্ছে? না, নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার যে লিকুইডটা আছে তার মধ্যে যে ওই ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো আছে সেগুলো আদান প্রদান হচ্ছে। তো ধরো একটা সেনসেশন হলো, টার্গেট অর্গানে একটা সেনসেশন হলো, সেই সেনসেশনের জন্য যে নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হবে ওই নিউরনের মাধ্যমে ওটা রিলিজ হবে, এক নিউরন থেকে আরেক নিউরন সাইনাপসের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে হচ্ছে যে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? তো ইলেকট্রিক্যাল ইম্পালসের মধ্যে কিটা থাকছে? নর এপিনেফ্রিনটা থাকছে। বোঝা গেছে? সিম্প্যাথেটিকের মধ্যে কি থাকছে? নর এপিনেফ্রিন। এবং প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে কি হচ্ছে? অ্যাসিটাইল কোলিন। বোঝা গেছে পায়েল? হুম। এটাই তোমার ডাউট ছিল তো, নাকি কোশ্চেনটা আরো অন্য কিছু ছিল? তুমি বলেছিলে আমার মনে আছে যে নর এপিনেফ্রিনটা ম্যাম কি করে হচ্ছে যে রিলিজ হচ্ছে, তাই। মর্নিং হলে ক্লাসটা ভালো শোনা যায়, বিকেলে ঠিকঠাক শোনা যায় না সমস্যা, বাকি বিকেলে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখছি কোন টাইমে হলে সব স্টুডেন্ট জয়েন করতে পারছে বা লাইভ ক্লাস নিতে পারছে, সেই সময়টাতে হচ্ছে যে তোমাদের করার চেষ্টা করছি, ঠিক আছে? আজ নাইটে কটা থেকে ক্লাস আছে জানো? 8টা থেকে, আচ্ছা। 7টার সময় কি কোনো ক্লাস আছে তোমাদের? নেই তো? তাহলে আমি যদি আজকে এই বাকি টপিকটা যেটা আছে, খুবই বড় বুঝতেই পারছো, এটা তোমাদের যদি পুরোটা আজকে কমপ্লিট করতে চাই তাহলে তোমাদেরও বোরিং লাগবে, ঠিকঠাক ভাবে কমপ্লিটও হবে না। আমি 7টা থেকে একটা ক্লাস নিয়ে নিলে কোনো অসুবিধা আছে কি? কিন্তু 30 মিনিটস তো গ্যাপ রাখতে বলেছে, 7টা থেকে 8টা অব্দি যদি ক্লাস নিই তাহলে তো তোমাদের